কমলিনীর বিরুদ্ধে কেস লড়তে কুর্চির স্বামীর সঙ্গে দেখা করলো চন্দ্র আর ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কুর্চি সোহিনীকে বলে, আচ্ছা আপনার ব্যাপারটা তো আমি কিছুই বুঝতে পারছি না। আপনি সেদিন এসে এক কথা বললেন, এখন আবার সেই কথাগুলোকে ঘুরিয়ে নিচ্ছেন কেন? টাকার বিনিময়ে? টাকার বিনিময়ে কথাগুলো সব ঘুরিয়ে নিচ্ছেন, তাই তো? আপনার সৎ সাহস নেই সত্যি কথাগুলো এখানে দাঁড়িয়ে বলার। আর আপনার লড়াইটাও তাহলে থেমে গেছে। তার মানে সব লড়াইটাই আপনার টাকার জন্য ছিল। তারপরে কমলিনী বলে, দেখুন, আপনি কিন্তু এত বছর এই মানুষটার সঙ্গে ছিলেন, আর টাকার জন্য এখন আপনিও পাল্টি খেয়ে যাচ্ছেন। আপনার নিজের স্বামীর প্রতি আপনার নিজের কোনো অধিকার নেই? তখন চন্দ্র বলে, কি স্বামী স্বামী করছো? হ্যাঁ, কি স্বামী স্বামী করছো? ওনার সঙ্গে আমার কখনো বিয়েই হয়নি, বুঝতে পেরেছো? তখন কমলিনী বলে, শোনো, তুমি অস্বীকার করতেই পারো, আর তাছাড়া উনি যে কেন অস্বীকার করছে সেটাই তো আমি বুঝতে পারছি না। আর তোমাদের যে একটা মেয়ে আছে সেটা তো তোমরা অস্বীকার করতে পারবে না। সেই মেয়েটা তো তোমাদের দুজনের, তাই না? তোমাদের অফিসিয়ালি বিয়ে নাওই হতে পারে, কিন্তু এই লোকটা তো আপনার স্বামী, তাই না? আপনি মুহূর্তের মধ্যে কেন পাল্টি খেয়ে যাচ্ছেন সেটাই তো আমি বুঝতে পারছি না। তখন সোহিনী কোনো কথাই বলে না, চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে ঠাম্মি বলে, আচ্ছা তোমরা কি চাও বলো তো? কি চাও? এই মেয়েটা চুপ করে আছে বলেই যে তোমাদের কথা সব উত্তর দিতে হবে এমনটা তো নয়। আমার আমার চাঁদু কোনো বিয়ে টিয়ে করেনি, বুঝতে পেরেছো? আমার চাঁদু যা বলছে একদম ঠিক বলছে। তোমরা আমার চাঁদুকে আমার চাঁদুকে কোর্টে টেনে নিয়ে যেতে চাইছো, তাই তো? কিন্তু এই চাঁদুর পাশে ওর মা রয়েছে। ওর মা রয়েছে চাঁদুর পাশে। তোমরা কিছুতেই আমার চাঁদুকে হারাতে পারবে না। শোনো বৌমা, তুমিই না হেরে একদম ভূত হবে, বুঝতে পেরেছো? তুমি হেরে যাবে কোর্টে। কোর্টে নিয়ে যাও না, নিয়ে যাও, কিন্তু আমার চাঁদু হারবে না। চাঁদু হারবে না, তোমরাই হারবে। তোমরাই হারবে, দেখো, তোমরাই হারবে। আমার চাঁদু আমার চাঁদু কিচ্ছু করেনি। আমার চাঁদুর সঙ্গে মহিলার কোনো সম্পর্ক নেই। তোমরা বলে বলেও এই সম্পর্ক বোঝাতে পারবে না। তখন কমলিনী বলে, শুনুন মা, আপনি পাশে আছে থাকতেই পারেন। তার জন্য যে আপনার ছেলে জিতে যাবে তা কিন্তু নয়। আপনার ছেলের অন্যায়টা না কখনো চাপা পড়ে যাবে না। আপনার ছেলে এত বছর পর্যন্ত যে অন্যায়টা করেছে সেই অন্যায়টা না এবার ঠিক সবার সামনে আসবে। আর আমি তো আপনার ছেলের সঙ্গে একসঙ্গে থাকবো না। আপনার ছেলের সঙ্গে আমার ডিভোর্স চাই, আমি মুক্তি চাই। তখন চন্দ্র বলে, শোনো, তুমি মুক্তি চাইলেই হবে? আমি তো মুক্তি চাইবো না, আমি মুক্তি চাই না। আর তাছাড়া কি সোহিনী স্বামী স্বামী শুরু করেছো? সোহিনীর সঙ্গে আমার কোনো বিয়েই হয়নি, বুঝতে পেরেছো? তখন কমলিনী বলে, তুমি বললেই তো হবে না। আর এই মহিলাও বা কেন চুপ করে আছে আমি সেটাই তো বুঝতে পারছি না। শুধুমাত্র টাকার জন্যই কি সবটা হয়েছে? হ্যাঁ, তুমি টাকা দিয়ে হয়তোবা এই মহিলার মুখ বন্ধ করে দিয়েছো, মহিলাকে ঘুরিয়ে দিয়েছো, কিন্তু কতক্ষণ? তখন কুর্চি বলে, আমার না ভাবতেও অবাক লাগছে যে আপনি নিজের স্বামীর জন্য এখানে চলে আসলেন, নিজের একটা সন্তানও রয়েছে, আর এখন এখন কিনা আপনি টাকার জন্য পাল্টি খেয়ে যাচ্ছেন, সেটাই তো আমি বুঝতে পারছি না। আর দাদা ভাই, তুই যে কেন এরকম করছো সেটাই তো আমি বুঝতে পারছি না। তখনই চন্দ্র বলে, আচ্ছা কুর্চি, তুই এই যে বৌদি বৌদি করছিস, তুই নিজের দাদাকে রেখে নিজের বৌদি বৌদি করছিস নিজের আখেরটা গোছানোর জন্য, কিন্তু কমলিনী যে কি সেটা তো তুই বুঝতে পারছিস না। যখন নিজের স্বার্থটা উদ্ধার হয়ে যাবে না, তুই একবার পাল্টি খেয়ে দেখ, দেখবি তোকেও না এই কমলিনী চিনবে না। তুই যে এই যে স্বামী সন্তান রেখে এখানে আছিস বলে তুই এখন বৌদির পক্ষ নিচ্ছিস, সেটাও কিন্তু ঠিক নয়। তখন কুর্চি বলে, শোনো দাদা, সেটা আমারটা না হয় আমি বুঝে নেব। আমি কি করব না করব সেটা আমি বুঝে নেব। আর তোমার থেকে না আমি বৌদি ভাইকে অনেক ভালো বুঝি, অনেক ভালো চিনি। আমার সৌভাগ্য যে বৌদি ভাইয়ের মতো একটা বৌদি ভাই পেয়েছিলাম। তোমার মতো দুশ্চরিত্র একটা দাদা দাদা পাওয়ার থেকে না না পাওয়া ভালো। তোমার পক্ষ আমি কেন নিতে যাব? কেন নিতে যাব? তুমি এত বছর পর্যন্ত তুমি কি করেছো তুমি নিজে জানো না? আমি তো জানি। তখন এই কথা বলে প্রচন্ড রেগে যায় কুর্চি। তখনই দেখা যাবে বর্ষা বলে, বাবা, সবার কথা আপনি কিছু মনে করবেন না। এখন হয়তোবা পাশার চালটা উল্টে যাবে। একসময় আপনারও সময় আসবে, আপনি চিন্তা করবেন না। তখনই দেখা যাবে বাবিল সোহিনীকে বলে, শুনুন ম্যাডাম, আপনি যে পরিচয় এই বাড়িতে ঢুকেছিলেন সেটা তো এখন অস্বীকার করছেন। তাই আন্টিও বলতাম, সে আন্টিটাও না মুখ দিয়ে আসছে না। আপনাকে ম্যাডামই বলছি। আচ্ছা, আপনি আপনি প্রথমে এক কথা বলে এখন আবার পাল্টি খেয়ে গেলেন কিভাবে? সেটাই তো আমি বুঝতে পারছি না। আপনি না একজন মহিলা, আপনি একজন মহিলা হয়ে আপনি কেন বুঝতে পারছেন না যে আপনার স্বামী আরেকজন মহিলার সঙ্গে আপনাকে রেখে ঘর করতে চাইছে? তখন মিঠি বলে, আপনি যে আস্তে আস্তে সবকিছু থেকে তলিয়ে যাচ্ছেন সেটা কি আপনি বুঝতে পারছেন? আপনি কেন বুঝতে পারছেন না?
আপনি কিন্তু সাক্ষী হতে পারতেন। আপনি কিন্তু সবটা পাল্টে দিতে পারতেন। তা না করে আপনি কিনা এরকমভাবে পাল্টে খেয়ে যাচ্ছেন। তখন সোহিনী বলে, "আচ্ছা, আমি তো এটাই বুঝতে পারছি না। বারবার করে আমাকে কেন বলা হচ্ছে? আমি যা বলার তা তো বলেই দিয়েছি। হ্যাঁ, হয়তোবা চন্দ্রের সঙ্গে আমার অফিসিয়ালি কোনো আয়োজন করে বিয়ে হয়নি। কিন্তু আমি, আমি একটা কারণে এখানে এসেছিলাম। আর তাছাড়া আমরা অনেক ঋণে-পিনে জড়িয়ে গিয়েছিলাম। তাই আমি চন্দ্রকে খুঁজতে, খুঁজতে এখানে এসেছি।" তখনই চন্দ্র বলে, "আচ্ছা, তোমার এত কথা বলার দরকার আছে?" তখন সোহিনী বলে, "কেন বলব না? কেন বলব না? এখন আমারটা আমি বুঝে নিতে পারলেই আমি এখান থেকে চলে যাব। আমি তো আর কিছু বলতে চাই না। সত্যি আমি আর কিছু বলতে চাই না।" তখন এই কথাতে কমলিনী বলে, "হ্যাঁ, টাকাতে মুখ বন্ধ হয়ে গেছে, তাই তো? চন্দ্র নিশ্চয়ই আপনাকে টাকা দিয়েছে। তার জন্য আপনার মুখটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আপনার তো একটা মেয়ে রয়েছে।" তখন সোহিনী বলে, "হ্যাঁ, আমার না মনে হয় কমলিনী যে আপনার স্বামী আপনার সঙ্গে এত করে থাকতে চাইছে। আপনার স্বামীকে আপনার একটা সুযোগ দেওয়া দরকার। আপনার না ওকে ডিভোর্স দেওয়া দরকার নেই।" তখনই কমলিনী বলে, "শুনুন, আমারটা না আমি বুঝে নিতে পারবো। আমি কি করব কি না করব সেটা আমি বুঝে নেব। আর চন্দ্রের সঙ্গে তো আমি থাকবোই না। এরকম একটা প্রতারক মানুষের সঙ্গে আমি থাকা তো দূরে থাক। উনার কথা না আমার ভাবতেও লজ্জা লাগে। হ্যাঁ, ২০ টা বছর আমার সঙ্গে বেইমানি করে তো চলে গিয়েছিল। কিন্তু ২০ টা বছর এই প্রতারকটা তো আপনার সঙ্গে ছিল। তাই আপনি কি করে এভাবে ছেড়ে দিচ্ছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। কি এমন বোঝালো আপনাকে যে আপনি এভাবে ওকে ছেড়ে দিচ্ছেন?" তখন এই কথাতে সোহিনী মাথা নিচু করে থাকে। তারপরেই সোহিনী বলে, "দেখুন, আমার তো একটা মেয়ে আছে। আর আমি যদি আমার প্রাপ্য টাকাটা পেয়ে যাই, আমার মেয়ের খরচটা পেয়ে যাই, তাহলে আর আমার কি সমস্যা?" তখন কমলিনী বলে, "দেখুন, আমারও তো ৩ ছেলেমেয়ে আছে। আমার ৩ ছেলেমেয়ে কিন্তু বড় হয়ে গেছে। কিন্তু আপনার মেয়েটা, সেটা কিন্তু এখনো বড় হয়নি।" তখন চন্দ্র বলে, "দেখো, দেখো কমলিনী, এসব কথা বলার কোনো মানেই হয় না।" তখনই সোহিনী বলে, "দেখুন, আমি এই ব্যাপারে না কোনো কথাই বলতে চাই না। কোনো কথাই বলতে চাই না। আর আমাদের অনেকগুলো ঋণ ছিল, তাই আমি চলে এসেছিলাম।" তখন কমলিনী হাসতে থাকে আর বলে, "ও আচ্ছা, টাকায় সবকিছু ঘুরে গেছে, তাই তো? ঘুরুক না।" তখন বর্ষা বলে, "আশ্চর্য তো! একজন মানুষ, সে কিনা চলে যেতে চাইছে। কোনো সম্পর্কই নেই। এখানে মহিলাকে জোর করা কেন হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না।" তখনই দেখা যাবে বড় ঠাম্মি বলে, "আচ্ছা এই মেয়ে, তুমি কেন এত কথা বলছো? তোমার তো এখানে কোনো কথা বলার কোনো অধিকারই নেই। সব ব্যাপারে তোমার এত ঢুকে পড়ার কি আছে? যেই যাদেরটা খাচ্ছ তাদেরকেই আবার এভাবে কথা শোনাচ্ছ? তোমার এত বড় সাহস? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ? কে দিয়েছে? সব ব্যাপারে একদম কথা বলবে না। তোমার কথা বলা বারণ তুমি জানো না? তোমাকে কথা বলতে কে বলেছে?" তখনই বর্ষা বলে ওঠে, "আচ্ছা ঠাম্মি, আপনিও তো এই বাড়িতেই খাচ্ছেন। তাহলে আপনি কারটা খাচ্ছেন?" তখনই কমলিনী বলে, "শোনো বর্ষা, উনি না তোমারটা খাচ্ছে না। উনি আমাদেরটা খাচ্ছে। তাই একদম বাজে কথা বলবে না। তুমি যার তার সঙ্গে এরকমভাবে একদম কথা বলবে না।" তখন বর্ষা বলে, "আচ্ছা মা, আপনি কোথায় টাকা পাবেন? টাকা আপনার কোথা থেকে আসবে বলুন? আপনি কি করে খাওয়াচ্ছেন সেটা বলুন?" তখন বাবিল বলে, "আমি চাকরি করি। আমার টাকা খায়। তোমার কোনো সমস্যা আছে?" তখন কুর্চি বলে, "হ্যাঁ, আমারও টাকা খায়। আমি চাকরি করি তো। তোমাকে এত কথা বলতে কে সাহস দিয়েছে? সব ব্যাপারে এভাবে কেন ঢুকে পড়ো? তুমিই তো অন্যেরটা খাচ্ছ। আবার বড়, বড় কথা বলছো? তোমাকে বলেছি না? একদম সব ব্যাপারে কথা বলতে আসবে না। তোমাকে এত কথা কে বলতে বলেছে?" তখনই বর্ষার মুখটা চুপসে যায়। তখন কুর্চি বলে, "একদম বাড়াবাড়ি করলে না এই বাড়ি থেকে বের করে দেব।" তখনই চন্দ্র বলে, "একমাত্র আমার পক্ষে কথা বলছে বলে ওর উপর তোদের এত রাগ? আমার বড় ছেলেটা আমার পক্ষে আছে। সেইজন্য আমি লড়াইটা করার শক্তি পাচ্ছি। আর তোরা কিনা এভাবে, এভাবে ওদেরকে কথা শোনাচ্ছিস? আমার মা আমার পক্ষে আছে। আমি তো এই কেসটা জিতবই।" তখন বড় ঠাম্মি বলে, "শোন চাঁদু, তুই যে লড়াইটা করছিস, সেই লড়াইটাই তো মিথ্যে। আর তোর পক্ষে যদি তোর মা থাকে, বৌমার বৌমার পক্ষে আমরা আছি। বৌমার উপর আমার আশীর্বাদ রয়েছে। বৌমা এই কেসটা ঠিক জিতবে। ঠিক লড়াই করে জিতবে। আমরাও দেখতে চাই। তুই কত আর বৌমাকে শাস্তি দিতে পারিস। কিন্তু বৌমা তো তোর হাত থেকে বাঁচবেই। সেটা আমি তোকে বলে দিচ্ছি। তোর এই মিথ্যে লড়াই না কোনোভাবেই টিকবে না। কোনোভাবেই না।" তখন এই কথা শুনে চন্দ্র চমকে যায়। তারপর দেখা যাবে তার পরের দিন চন্দ্র তার মাকে নিয়ে কুর্চির স্বামীর সঙ্গে দেখা করতে যায়। তখনই ঠাম্মি বলে, "আচ্ছা চাঁদু, তোর কি মনে হয় কুর্চির স্বামী আমাদেরকে সাহায্য করবে?" তখন চন্দ্র বলে, "হ্যাঁ মা, ও ছাড়া আমাদেরকে আর সাহায্য কেউ করতে পারবে না। ওর সঙ্গে তো আমাদের দেখা করতেই হবে। ওর সঙ্গে দেখা করে এই কেসটা লড়তে বলতে হবে।" তখন ঠাম্মি বলে, "কিন্তু ওই সোহিনী মেয়েটা, এটা তো খুব গন্ডগোলে। কতক্ষণ এই কথা বলছে, কতক্ষণ আবার ওই কথা বলছে।
এই মেয়েটার কথায় তো তুই ফেঁসে যাবি। তখন চন্দ্র বলে, না মা, কিচ্ছু হবে না, তুমি চুপ করে থাকো। তারপরে দেখা যাবে কুর্চির স্বামীর সঙ্গে দেখা করতে আসে চন্দ্র আর ঠাম্মি। তখন কুর্চির স্বামী বলে, বাবা, এতদিন পরে আমার কথা মনে পড়লো, আমার সঙ্গে দেখা করতে আসলেন। তখনই ঠাম্মি বলে, তা বাবা, তুমি কেমন আছো? আমার মেয়েটা আমার মেয়েটা তোমার কথা খুব ভাবে। তুমি তো আমাদের বাড়ির জামাই। তখনই দেখা যাবে অয়ন বলে, দেখুন, আপনার মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর আমি না কোনো জামাই টামাই না। আমাকে এই ব্যাপারে কোনো কথাই বলবেন না। তখন ঠাম্মি বলে, ঠিক আছে। লাট্টু, লাট্টু কেমন আছে? তখন অয়ন বলে, লাট্টু বেশ ভালো আছে। তখন ঠাম্মি বলে, আসলে নাতিটার জন্য না আমার মেয়েটার অনেক মনটা কাঁদে। তখনই অয়ন বলে, দেখুন, এসব ব্যাপারে না কথা বলবেন না। এসব ব্যাপারে কথা বলতে এসেছেন? তখন চন্দ্র বলে, না না মা, তোমাকে আমি কতবার বলেছি এসব ব্যাপারে কথা বলবে না। তখন অয়ন বলে, আচ্ছা চন্দ্র, তা এত বছর, 20টা বছর কোথায় ঘাপটি মেরে বসেছিলে? হ্যাঁ, কোথায় ছিলে? তখন চন্দ্র বলে, আমার তো কিছু মনেই ছিল না, আমার তো স্মৃতি নষ্ট হয়ে গিয়েছিল। তখন এই কথাতেই অয়ন বলে, তাই নাকি? স্মৃতি নষ্ট হয়ে গিয়েছিল? ফিল্মের মতো না? এসব কথা যাকে বোঝাতে পারো, আমাকে বোঝাতে পারবে না। তা কেসটা কি? তখন চন্দ্র বলে, আসলে 20 বছর আমার কিছু মনে ছিল না। যখন সবকিছু মনে পড়লো, তখন আমি বাড়ি ফিরে দেখি আমার মা আমাকে গ্রহণ করেছে, কিন্তু আমার স্ত্রী আমাকে গ্রহণ করছে না। তখন অয়ন বলে, ও আচ্ছা, ওই যে নতুন তার সঙ্গে সম্পর্ক, তাই তো? তখন চন্দ্র বলে, হ্যাঁ, সে তো পরক্রিয়ায় লিপ্ত। আর আমাকে সে কিছুতেই গ্রহণ করছে না। আমাকে এক মহিলাই দেখাশোনা করেছে। এখন বলছে আমি নাকি সেই মহিলার সঙ্গে 20টা বছর ছিলাম। তখন অয়ন বলে, দেখো ভাই চন্দ্র, আমার সঙ্গে না ঝেড়ে কাশো, সব কথাই আমাকে বলতে হবে। না হলে উকিল আর ডাক্তারের কাছে কোনো কথা লুকোতে হয় না। তখন চন্দ্র বলে, না না, আমি তো কোনো কিছু লুকোইনি। তখন অয়ন বলে, শোনো, তুমি যে কি করেছো এই 20 বছর, আমার কিন্তু বিয়ে করতে 2 মিনিট লাগবে। আমি কিন্তু উকিল, মানুষের নাড়ি টিপলে সব কথা বলতে পারি। তাই আমার কাছে লুকোলে কোনো লাভ নেই। কিন্তু তোমার কেসটা আমি নেব, তোমাকে কেসটা জিতিয়ে দেবো, শুধুমাত্র তোমার বোনকে দেখানোর জন্য যে পরক্রিয়া করে সবাই জিতে যেতে পারে না। তাই আমি দেখাবো। আর তুমি যে কি করেছো সেটাও আমি জানি। কিন্তু এবার আমার ফিস হলো 5,000 টাকা দিতে হবে। তখন চন্দ্র বলে, ফিস 5,000 টাকা? তখন ঠাম্মি বলে, আমি তো শুধুমাত্র 3,000 টাকাই এনেছিলাম। আমি তো এতটা জানতাম না। তাই কোর্টে না হয় বাকি 2,000 টাকা দিয়ে দেবো। তখন অয়ন বলে, হ্যাঁ হ্যাঁ, মনে করে কিন্তু 2,000 টাকা দিয়ে দেবেন, চাইতে যেন না হয়। তখন ঠাম্মি এই কথা শুনে চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাবেন।